আমি চলে এসেছি একদম পঞ্চবটির তলায়। আপনি কিন্তু ইচ্ছে করলে একটা দিন এই ত্রম্বকেশ্বরেও থাকতে পারেন। এশিয়ার মধ্যে এই ধরনের গবেষণাগার একেবারেই একমাত্র গবেষণাগার রয়েছে। ভারতীয় মুদ্রা ব্যবস্থার সুনিপুণ ইতিহাস। এইখানে মহাদেবের যে মূর্তি বা লিঙ্গ, তার সামনে কিন্তু কোনো নন্দীর মূর্তি নেই। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে গোদাবরীতে জল প্রায় নেই বললেই চলে। তবে বর্ষাকালে কিন্তু আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা একদম প্লাবিত হয়ে যায়। নাসিক, গোদাবরী নদীর তীরে মহারাষ্ট্রের এই শহর ভারতের এক প্রধান আধ্যাত্মিক স্থান। একদিকে ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ত্র্যম্বকেশ্বর, আর অন্যদিকে শ্রী রামচন্দ্রের বনবাসস্থল পঞ্চবটি ও তৎসংলগ্ন রামকুণ্ড। এই দুয়ের মিলনে নাসিক প্রকৃত অর্থেই এক পুণ্যভূমি, যেখানে প্রতি 12 বছর অন্তর বসে পূর্ণকুম্ভের মেলা। আজ আমাদের গন্তব্য সেই পুণ্যভূমি নাসিক। আজকের এপিসোডে নাসিকের বিভিন্ন দ্রষ্টব্য স্থান ঘুরিয়ে দেখানোর পাশাপাশি বলবো নাসিকে আপনি কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, সেই সাথে বলবো নাসিক ভ্রমণের খরচাপাতি সহ সব ধরনের তথ্য। কলকাতার দিক থেকে নাসিক যেতে গেলে আপনাকে হাওড়া থেকে ধরতে হবে নাসিক রোড যাওয়ার ট্রেন। সময় লাগবে মোটামুটি 27 থেকে 30 ঘন্টা। বেশ কটি ট্রেনের নাম ও সময় সারণী আমি স্ক্রিনের উপর দিয়ে রাখলাম, আপনার সুবিধা মতো টিকিট কেটে নেবেন। আমরা অবশ্য ঔরঙ্গাবাদ থেকে সকাল 9:35-এর জনশতাব্দী এক্সপ্রেস ধরে নাসিক রোডের দিকে চলেছি। বেলা প্রায় 1টা নাগাদ আমরা নাসিক রোড স্টেশনে পৌঁছে গেলাম। নাসিক রোড স্টেশন থেকে নাসিক শহরের দূরত্ব প্রায় 9 কিলোমিটার। এজন্য স্টেশনের বাইরে থেকে অটো পাওয়া যায়। অটো ভাড়া পড়বে মোটামুটি 60 থেকে 70 টাকা। অটোয় চেপে মিনিট 20 চলার পর আমরা নাসিক শহরে পৌঁছে গেলাম। এখানে আমাদের বুকিং ছিল হোটেল কুল প্যালেসে। হোটেল কুল প্যালেস মধ্যবিত্তদের থাকার উপযোগী একটি মাঝারি মানের হোটেল। একদম মিনিমাম বাজেটে এই ধরনের অনেক হোটেল এখানে আছে, আপনি খুঁজলেই পেয়ে যাবেন। তো আমি ঘরটা একটু দেখিয়ে দিই। এই হোটেলে একটি ডাবল বেডরুমের ভাড়া আমাদের থেকে নিয়েছিল 1680 টাকা। হোটেল কুল প্যালেস ছাড়াও নাসিকের বেশ কটি হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনের উপর দিয়ে রাখলাম, ইচ্ছে হলে যোগাযোগ করে নেবেন। নাসিকে পৌঁছে হোটেলেই লাঞ্চ সেরে নিয়ে বিকেলের দিকে নাসিকের বাজার হাটে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। সংগ্রহ করে নিলাম নাসিকের প্রসিদ্ধ কিসমিস। এরপর সেই রাত নাসিকেই কাটিয়ে পরদিন সকাল থেকে শুরু হলো আমাদের নাসিক ভ্রমণ। আমরা আজ নাসিকের সাইট সিইংয়ে বেরোচ্ছি। এই গাড়ি সারাদিন নাসিক ঘোরাবে, আমাদের থেকে নেবে 4000 টাকা। নাসিক ঘোরার জন্য আপনি হোটেলের মাধ্যমেই গাড়ি বুক করতে পারেন। এ বাদে নাসিক কিন্তু অটোতে করেও ঘোরা যায়। সেক্ষেত্রে 3 জনের জন্য অটো ভাড়া পড়বে 1.5 থেকে 2000 টাকা। গাড়ি করে আমরা প্রথমে চলেছি নাসিক থেকে ত্র্যম্বকেশ্বরের দিকে। নাসিক থেকে ত্র্যম্বকেশ্বরের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। এই পথে আমরা দেখব কয়েন মিউজিয়াম, ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, সুলা ভিনিয়ার্ড ওয়াইন ফ্যাক্টরি ও সোমেশ্বর শিব মন্দির। এরপর পঞ্চবটির দিকে ফিরে এসে আমরা বাকি জায়গাগুলো দেখে নেব। আজকের সফরের প্রথমেই আমরা চলে এলাম কয়েন মিউজিয়ামে। নাসিক থেকে কয়েন মিউজিয়ামের দূরত্ব 19 কিলোমিটার। নাসিক ত্র্যম্বকেশ্বর সড়কের উপরেই এই মিউজিয়ামটি অবস্থিত। মিউজিয়ামটি 505 একর জায়গা জুড়ে রয়েছে। মিউজিয়ামটি খোলা থাকে সকাল 9:30 থেকে দুপুর 1টা এবং দুপুর 2টো থেকে বিকেল 5:30 পর্যন্ত।
কয়েন মিউজিয়ামে আসার আগে মনে রাখবেন যে এই মিউজিয়াম কিন্তু সরকারি ছুটির দিন এবং রবিবার বন্ধ থাকে। এই বাদে সব দিনই খোলা, শুধু রবিবার এবং সরকারি ছুটির দিন বন্ধ। এশিয়ার মধ্যে এই ধরনের গবেষণাগার একেবারেই একমাত্র গবেষণাগার। রয়েছে ভারতীয় মুদ্রা ব্যবস্থার সুনিপুণ ইতিহাস। কয়েন মিউজিয়ামের ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের মুদ্রা, ছাঁচ, প্রতিলিপি, ফটোগ্রাফ, মুদ্রা সংক্রান্ত নানা উপাদান ও মুদ্রা ব্যবস্থার নানা ঐতিহাসিক নিদর্শন। কয়েন মিউজিয়াম দেখে নিয়ে প্রায় 10 কিলোমিটার এগিয়ে আমরা পৌঁছে গেলাম ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের মন্দিরে। এই মন্দির ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মন্দির। মন্দিরের সামনেই জুতো রাখার স্ট্যান্ড রয়েছে, আপনি 5 টাকা দিয়ে এক জোড়া জুতো রাখতে পারেন। আজকে এই মন্দিরে একদমই ভিড় নেই, তবে যদি ভিড় থাকে আপনি 200 টাকার স্পেশাল লাইন রয়েছে, সেখানেও আপনি টাকা দিয়ে দর্শন করতে পারেন। ত্র্যম্বকেশ্বর মন্দিরটি ব্রহ্মগিরি, নীলগিরি ও কালাগিরি এই 3টি পাহাড়ের মধ্যে অবস্থিত। এই মন্দিরের চারদিকে রয়েছে 4টি প্রবেশদ্বার। তার একটি দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করলাম। প্রাচীন মন্দির ধ্বংস হওয়ার পর অষ্টাদশ শতাব্দীতে পেশোয়া বালাজি বাজিরাও বর্তমান মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের লিঙ্গটি ত্রিদেব ভগবান ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মূর্ত প্রতীক। এই মন্দিরে কাল সর্পদোষ কাটানোর ব্যবস্থা রয়েছে। ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে মিনিট 40 সময় লাগলো। দর্শন সেরে এগোতে লাগলাম কুশাবর্ত কুণ্ডের দিকে। মন্দির চত্বরের বাইরে এরকম অনেক খাবারের দোকান রয়েছে। আপনি লাঞ্চ করতে পারেন, সকালের টিফিন করতে পারেন, বা যে কোনো সময়ই আপনার খিদে পেলে খেতে পারেন। এখানে সব রকম ব্যবস্থাই রয়েছে। আপনি ইচ্ছে করলে কিন্তু একটা দিন ত্র্যম্বকেশ্বরেও থাকতে পারেন, কারণ এখানে অনেক থাকার হোটেল রয়েছে। আমরা যেমন নাসিক থেকে এসেছি, কিন্তু আপনি ইচ্ছে করলে একটা দিন এখানেও থাকতে পারেন। ত্র্যম্বকেশ্বরে থাকার জন্য বেশ কয়েকটি হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনের উপর দিয়ে রাখলাম, ইচ্ছে হলে যোগাযোগ করে নেবেন। এই হচ্ছে কুশাবর্ত কুণ্ড। ব্রহ্মগিরি পাহাড় থেকে গোদাবরীর যে ধারা, সেটা এখানে এসেই জমা হয়। এটাকে গোদাবরীর উৎসও বলা হয়, তবে আসল উৎস কিন্তু ব্রহ্মগিরি পাহাড়ের উপরে। ব্রহ্মগিরি পাহাড়ের উপর 3টি উৎস থেকে গোদাবরী নদীর উদ্গম ঘটার পর এই কুশাবর্ত কুণ্ডে এসে জল জমা হয়। তারপর সেই জল গোদাবরী নদী হয়ে প্রবাহিত হয়। নাসিকে পঞ্চবটির কাছে থাকা রামকুণ্ড ও ত্র্যম্বকেশ্বরের এই কুশাবর্ত কুণ্ড, এই 2 জায়গাতেই কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। শৈব মতে বিশ্বাসীরা সাধারণত কুম্ভমেলার সময় এই কুশাবর্ত কুণ্ডেই পুণ্যস্নান করেন। কুশাবর্ত কুণ্ডকে ঘিরে নানা মন্দির রয়েছে, রয়েছে যাগযজ্ঞের ব্যবস্থা। কুশাবর্ত কুণ্ড দর্শন করে আমরা এখানকার স্থানীয় খাবার আলু বন্ডা চেখে নিলাম।
সেই সাথে এখানকার প্রসিদ্ধ ভাজাভুজি ও ফলের বাজারও এক চক্কর ঘুরে নিলাম। নাসিকে আঙুর, বেদানা, মৌসম্বি ও কমলালেবু সহ নানা ধরনের ফলের চাষ হয়। কেনাকাটা সেরে পরবর্তী গন্তব্য সুলা ভিনিয়ার্ড যাওয়ার পথে আমরা একটা রেস্টুরেন্টে লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ সেরে রওনা দিলাম ভারতের বৃহত্তম সুরা প্রস্তুতকারক সংস্থা সুলা ভিনিয়ার্ডের দিকে। ত্র্যম্বকেশ্বর থেকে নাসিকের দিকে ফেরার রাস্তা ধরে 24 কিলোমিটার এগোলেই সুলা ভিনিয়ার্ড। রাস্তার দুপাশে রয়েছে এই কোম্পানির দ্রাক্ষা ক্ষেত। আমি দাঁড়িয়ে রয়েছি ভারতের অন্যতম ওয়াইন ব্র্যান্ডের ফ্যাক্টরি সুলা ভিনিয়ার্ডের সামনে। এখানে ঢুকতে 600 টাকার টিকিট লাগে। আমাদের আজকে হাতে সময় নেই, বিকেল হয়ে গেছে, অনেকগুলো জায়গা দেখতে হবে। তো আপনারা যারা আসবেন, আপনারা হাতে সময় থাকলে অবশ্যই ভিতরটা ভিজিট করবেন। সুলা ভিনিয়ার্ড ভারতের বৃহত্তম ও সর্বাধিক পুরস্কারপ্রাপ্ত ওয়াইন ব্র্যান্ড। 1999 সালে শিল্পপতি রাজীব সামন্ত এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। ভারতীয় ওয়াইন শিল্পে সুলা এক শীর্ষস্থানীয় কোম্পানি। সুলা ভিনিয়ার্ডের পরের গন্তব্য সোমেশ্বর মহাদেব মন্দির, দূরত্ব 5.5 কিলোমিটার। আমি এখন চলে এসেছি সোমেশ্বর মহাদেব মন্দিরে। এটি ভগবান শিবের একটি অন্যতম মন্দির, গোদাবরী নদীর তীরে। এর থেকে 2 কিলোমিটার আগে সোমেশ্বর ওয়াটারফলস রয়েছে। তবে বর্ষাকালে না গেলে সেই ওয়াটারফলসে ভালো জল পাওয়া যায় না, আমরাও তাই যাইনি। তবে আপনারা যদি সেই সময় আসেন অবশ্যই সেই ফলসটা দেখে নেবেন। সোমেশ্বর মন্দির প্রাঙ্গণে রয়েছে শ্রী রামচন্দ্র ও জানকী মাতার মন্দির। এছাড়াও রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির। আর এই হচ্ছে ভগবান সোমেশ্বর মহাদেব মন্দির। শ্রী রামচন্দ্র ও জানকী মাতার মন্দিরের পাশেই রয়েছে সোমেশ্বর মহাদেব মন্দির। মন্দিরের গর্ভগৃহে রয়েছে স্বয়ম্ভু শিবলিঙ্গ। সোমেশ্বর মহাদেব মন্দিরের পাশেই প্রবাহিত হচ্ছে গোদাবরী নদী। নদীর ঘাট থেকে নৌকা বিহারেরও ব্যবস্থা রয়েছে। সোমেশ্বর মন্দির দেখে ফিরে চললাম নাসিকের দিকে। সোমেশ্বর মন্দির থেকে নাসিকের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। নাসিকে পৌঁছে আমরা কালেরাম মন্দিরের কাছে গাড়ি পার্ক করলাম। আমি চলে এসেছি একদম কালেরাম মন্দিরের সামনে। এই চত্বরকে ঘিরেই রয়েছে পঞ্চবটী, সীতা গুহা এবং সব কিছু। এখানে গাড়ি দাঁড় করিয়ে আমরা পরপর সব দেখে নেব। কালারাম মন্দিরের ভিতরে শ্রী রামচন্দ্রের কালো রঙের মূর্তি ছাড়াও সীতা, লক্ষ্মণ ও হনুমানজির মূর্তি রয়েছে। মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফির কোনো অনুমতি নেই। কালারাম মন্দির দেখে নিয়ে চলে এলাম পঞ্চবটিতে। এখানে রয়েছে প্রাচীন 5টি বটগাছ, অর্থাৎ এটি হলো পঞ্চবটি বন। আমি চলে এসেছি একদম পঞ্চবটির তলায়। এখানে 5টা বটগাছ রয়েছে। রামায়ণ অনুসারে শ্রী রামচন্দ্রের বনবাসকালে রাবণ এখান থেকেই সীতাহরণ করেন। একপাশে রয়েছে সীতা গুফা।
পঞ্চবটি থেকে গলিপথ ধরে রামকুণ্ডের দিকে যেতে যেতে দেখে নিলাম 200 বছরের প্রাচীন গোরেরাম মন্দির। এই মন্দির থেকে কিছুটা এগিয়ে পৌঁছে গেলাম কপালেশ্বর মন্দিরে। এই হলো কপালেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য হলো এইখানে মহাদেবের যে মূর্তি বা লিঙ্গ তার সামনে কিন্তু কোনো নন্দীর মূর্তি নেই। কথিত যে প্রজাপতি ব্রহ্মার 5টি মুখের একটি মুখ সবসময় মহাদেবের বদনাম করত। একদিন মহাদেব রেগে গিয়ে ব্রহ্মার সেই মুখটি কেটে দেন, ফলে তার ব্রহ্মহত্যার পাপ লেগে যায়। এরপর ত্রিভুবন ঘুরেও মহাদেব সেই পাপ থেকে মুক্ত হতে পারেন না। তখন নন্দীর পরামর্শে এই নাসিকে অরুণা ও গোদাবরীর সঙ্গমে যেখানে অমৃত পড়েছিল সেখানে স্নান করে মহাদেব ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হন। এই সুপরামর্শের জন্য মহাদেব নন্দীকে গুরু মানায় এই কপালেশ্বর মন্দিরের বাইরে দ্বার পাহারা দেওয়ার জন্য কোনো নন্দী মূর্তি এখানে দেখা যায় না। দুনিয়ার একমাত্র নন্দীবিহীন শিব মন্দির হল এই কপালেশ্বর শিব মন্দির। কপালেশ্বর মন্দির দেখে পৌঁছে গেলাম রামকুণ্ডে। রামকুণ্ড হল গোদাবরী নদীর এক পবিত্র কুণ্ড, যেখানে শ্রী রামচন্দ্র তাঁর পিতা দশরথের অস্থি বিসর্জন করে পুণ্যস্নান করেছিলেন। এই প্রথা অনুসরণ করে পরবর্তীকালে মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদের চিতাভস্মও এই রামকুণ্ডেই বিসর্জিত হয়েছিল। পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের ফলে উদ্ভূত অমৃত কলস থেকে কিছু অমৃত এখানেও পড়েছিল বলে প্রতি 12 বছর অন্তর নাসিকের এই রামকুণ্ডে ও ত্র্যম্বকেশ্বরের কুশাবর্ত কুণ্ডে কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। রামকুণ্ডকে ঘিরে গঙ্গা গোদাবরী মন্দির সহ অনেক মন্দির রয়েছে। রামকুণ্ড দেখে নিয়ে আমরা চললাম 3 কিলোমিটার দূরের তপবনের দিকে। এদিকটায় অনেক গাছ রয়েছে। অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম তপবনে। এখানে সবার প্রথমেই আমরা দেখে নেব গোদাবরী ও কপিলা নদীর সঙ্গম। আমি এখন চলে এসেছি তপবনে গোদাবরী নদী আর কপিলা নদীর সঙ্গমস্থলে। এই আমার সামনে যে নদী সেটা হচ্ছে গোদাবরী নদী, আর আমি দেখাবো ওই দিকটায় রয়েছে কপিলা নদী। এই দুয়ের সঙ্গম ঘটেছে এখানে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে গোদাবরীতে জল প্রায় নেই বললেই চলে, তবে বর্ষাকালে কিন্তু আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা একদম প্লাবিত হয়ে যায়, এখানে নামাই যায় না, এতটাই জল হয় এখানে। দেখুন, এই যে অত্যন্ত সরু যে নদী, এটা হচ্ছে কপিলা নদী, আর একদম সামনে এই জায়গাটা হচ্ছে গোদাবরী এসে মিলিত হয়েছে, অর্থাৎ গোদাবরী কপিলার সঙ্গম। সুদূর অতীতে এই নাসিকের নাম ছিল ত্রিকণ্টক। ত্রিকণ্টকে এই গোদাবরী ও কপিলা নদীর সঙ্গম ছিল কপিল মুনির তপস্যাস্থল। তিনি সাধনা করে এখানে কপিলা নদীকে এনেছিলেন বলে কথিত। এছাড়াও এই সঙ্গমের কাছেই লক্ষ্মণ রাবণের বোন শূর্পণখার নাক কেটেছিলেন বলে মনে করা হয়। নাগ বা নাসিকা শব্দ থেকেই সম্ভবত পরবর্তীকালে জায়গাটির নাম হয় নাসিক। গোদাবরী কপিলা সঙ্গমের কাছে রয়েছে ব্রহ্মকুণ্ড, বিষ্ণুকুণ্ড, মহেশ্বরকুণ্ড, অগ্নিকুণ্ড ও মুক্তিকুণ্ড। এছাড়াও রয়েছে সীতামাতার স্নানের জায়গা। রামায়ণ অনুসারে শ্রী রামচন্দ্র লক্ষ্মণ ও সীতাকে নিয়ে বনবাসকালে এই তপবনে 1 বছর 14 দিন বসবাস করেন। গোদাবরী তটের পাশেই এখানে রয়েছে লক্ষ্মণ মন্দির। কথিত যে এই জায়গায় লক্ষ্মণ রাম সীতাকে পাহারা দিতেন।
এই মন্দিরে মডেলের মাধ্যমে শূর্পণখার নাক কাটার দৃশ্যসহ শ্রী রামচন্দ্রের বনবাসকালের নানা ঘটনা দেখানো হয়েছে। একপাশে রয়েছে রাম সীতার পর্ণকুটির। তপবন দিয়েই শেষ হলো আমাদের নাসিকের ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ও আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হচ্ছে আগামী কোনো ভ্রমণমূলক পর্বে। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।